আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিনাইতে মিশরের ট্যাঙ্ক, হেলিকপ্টার আর সেনা কুচকাওয়াজ। ইসরায়েল সীমান্তে মোতায়েন অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র। মিশর কি শিগগিরই যুদ্ধ ঘোষণা করবে? ইসরায়েলের আক্রমণে ক্ষতিগ্রস্ত কিন্তু অপরাজিত হামাস। ইসরায়েলের বিরুদ্ধে লড়তে এক হচ্ছে কি সৌদি আরব হিজবুল্লাহ? ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে সৌদি আরব। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ইস্যুতে ট্রাম্পকে কড়া বার্তা চীনের। হুঁশ ফিরছে দাদাদের, ভারতকে অবশ্যই পাকিস্তান বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, দাবি কংগ্রেস নেতার। ইরানের পরমাণু ইস্যুতে যৌথ উদ্যোগ নিচ্ছে চীন রাশিয়া। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সিনাইতে মিশরের ট্যাঙ্ক, হেলিকপ্টার আর সেনা কুচকাওয়াজ। ইসরায়েল সীমান্তে মোতায়েন অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র। প্রশ্ন উঠেছে, মিশর কি শিগগিরই যুদ্ধ ঘোষণা করবে? আবার উত্তেজনা, সংঘাতের সমূহ সম্ভাবনা মধ্যপ্রাচ্যে। কোনো দেশেরই যেন শান্তিতে ঘুমানোর ফুরসত নেই। এবার মিশর থেকে এসেছে বুক কাঁপানো খবর। গাজার দক্ষিণ সীমান্তে রাফা ক্রসিং এর পাশে রাত দিন লোহার প্রাচীরের মতো কড়া পাহারা দিচ্ছে মিশরের সেনারা। মোতায়েন করেছে অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র। তাদের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক, যদি হঠাৎ করেই সীমান্ত ভেঙে কয়েক লক্ষ ফিলিস্তিনি উত্তর সিনাইয়ের দিকে ঢুকে পড়ে, তবে কি হবে? 2 বছরেরও বেশি সময় ধরে চলা গাজার যুদ্ধ যেন এক নতুন অগ্নি পরীক্ষায় দাঁড় করেছে কায়রোকে। যুদ্ধের শুরু থেকেই মিশর স্পষ্ট জানিয়ে দিয়েছিল, গাজার 23 লাখ মানুষের স্থানচ্যুতি তারা কোনোভাবেই মেনে নেবে না। কিন্তু ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক স্থল ও আকাশ অভিযান নতুন করে ভাবাচ্ছে। ইতিমধ্যেই 4 লক্ষ মানুষকে গাজা সিটির ঘরবাড়ি ছেড়ে দক্ষিণের দিকে ঠেলে দিয়েছে। এই দক্ষিণই তো মিশরের সীমান্ত ঘেঁষে। তাই কায়রো এখন অস্থির অপেক্ষায়, যদি হঠাৎ করেই লাখো মানুষ নিরাপত্তার খোঁজে সীমান্ত পেরিয়ে আসে। এই আতঙ্ক কেবল জনসংখ্যার চাপ নয়, বরং জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবেই দেখছে মিশর। আল আরবি আল জাদিদ পত্রিকাকে দেয়া সরকারি সূত্রের বক্তব্য আরো আশঙ্কাজনক। তাদের ভাষায় সবকিছু যেন সাজানো চিত্রনাট্য, যেখানে ফিলিস্তিনিদের গাজার ভেতর থেকে জোর করে সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পরিকল্পনাটা নাকি এমন ভাবে করা হয়েছে যেন একদিন হাজার হাজার মানুষ বোমার ভয়ে মাত্র 1000 মিটার সাঁতরে মিশরে ঢুকে পড়ে। যখন বিশ্ব দরবারে ছবিটি দাঁড়াবে যে মিশর মানবতার দরজা বন্ধ করে রেখেছে আর আসল অপরাধী ইসরায়েল দায়মুক্ত, কিন্তু বাস্তবতা মিশরের কাছে অনেক বেশিই জটিল। প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি আগেই বলে দিয়েছেন, তার দেশে কোনোভাবেই ফিলিস্তিনিদের গণপলায়নের দরজা খুলে দেবে না। তিনি ইসরায়েলের এই অভিযানের নাম দিয়েছেন পদ্ধতিগত গণহত্যা। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি কায়রোকেই অভিযুক্ত করে বলেছেন, মিশরই নাকি ফিলিস্তিনিদের কারাগারে আটকে রেখেছে। এই পারস্পরিক অভিযোগ সম্পর্ক আরও তিক্ত হলেও 1979 সালের শান্তি চুক্তির পর গড়ে ওঠা নিরাপত্তা প্রটোকল মিশর এখনো ভাঙেনি। তবে পরিস্থিতি শুধু মিশরের জন্যই নয়, সমগ্র অঞ্চলের জন্য ভয়াবহ সংকেত বয়ে আনছে। জর্ডান ইতিমধ্যেই ঘোষণা করেছে, ফিলিস্তিনিদের জোর করে তাদের ভূমি থেকে সরানো হলে সেটি হবে যুদ্ধ ঘোষণার শামিল। এদিকে কূটনৈতিক পরিসরে মিশর বরাবরই মধ্যস্থতাকারীর ভূমিকা রাখতে চাইছিল। কাতার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কায়রো শান্তি চুক্তি ও যুদ্ধবিরতির চেষ্টা করেছে, কিন্তু ওয়াশিংটন আর তেল আবিব এখন মিশরকে আলোচনার টেবিল থেকে দূরে রাখতে চাইছে। এর মধ্যেই আবার দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলা আলোচনাকে আরো জটিল করেছে। গাজার আকাশে যখন প্রতিদিন নতুন করে ধুলো, ধোঁয়া আর শোক, তখন সীমান্তের ওপারে উত্তর সিনাইতে মিশরের ট্যাঙ্ক, হেলিকপ্টার আর সেনা কুচকাওয়াজ। বিশ্লেষকদের মতে ইসরায়েলের কর্মকাণ্ড যে কোনো সময় মিশরকেও যুদ্ধের ময়দানে টেনে আনতে পারে। মিশরও ঝাঁপিয়ে পড়তে পারে ইসরায়েলের উপর। ইসরায়েলের আক্রমণে ক্ষতিগ্রস্ত কিন্তু অপরাজিত হামাস।
ইসরায়েলি বাহিনী গাজায় সহস্র হামাস যোদ্ধাকে হত্যা করেছে, তাদের অস্ত্রের মজুদ ধ্বংস করেছে এবং তাদের ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্কের বেশিরভাগই ধ্বংস করে দিয়েছে। এটি হামাসের বিধ্বস্ত সামরিক শাখাকে পরিবর্তন করতে বাধ্য করেছে। এতে একসময় সংগঠিত বাহিনীটি ছড়িয়ে ছিটিয়ে থাকা যোদ্ধাদের দলে রূপান্তরিত হয়েছে, যুদ্ধে টিকে থাকা এবং জীবিত থাকার উপর মনোযোগ দিয়েছে। একই সাথে ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত আক্রমণ চালাচ্ছে। তবে হামাস এখনো গাজায় একটি শক্তিশালী ফিলিস্তিনি বাহিনী। ইসরায়েলি বাহিনী এই সপ্তাহে গাজা শহরে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করেছে। এই আক্রমণের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন যে হামাসকে পরাজিত করা তাদের নাগালের মধ্যে রয়েছে। তবে সামরিক বিশ্লেষকরা বলেছেন যে নতুন ইসরায়েলি অভিযান হামাসকে বড় ধাক্কা দেবে এমন সম্ভাবনা কম। ফিলিস্তিনি বিষয়ক বিশেষজ্ঞ প্রাক্তন ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তা মাইকেল মিলস্টেইন বলেন, এটা বিশ্বাস করা বোকামি যে ইসরায়েল অল্প সময়ের মধ্যেই হামাসকে শেষ করে দিতে পারবে। এটা ঠিক এভাবে কাজ করবে না। ইসরায়েল যখন গাজা শহরে অগ্রসর হচ্ছে তখন হামাসের অবশিষ্ট যুদ্ধক্ষেত্রের বেশিরভাগই গাজার অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ইসরায়েল সেই এলাকাগুলিও দখল করার চেষ্টা করতে পারে। তবে নিরাপত্তা কর্মকর্তারা বলছেন হামাসকে আবার তাদের অবস্থান ফিরে পেতে বাধা দিতে হলে ইসরায়েলকে বছরের পর বছর লড়াই চালিয়ে যেতে হবে। এদিকে হামাস বলেছে যে যুদ্ধের স্থায়ী অবসান, ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে তারা গাজায় আটক সমস্ত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। হামাসের শীর্ষ নেতাদের সাথে ইসরায়েলি কারাগারে বহু বছর অতিবাহিত ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক এসামত মনসুর বলেন, আমরা যখন হামাসের কথা বলি তখন আমরা আসলে হামাসের অবশিষ্টাংশের কথা বলি, কিন্তু তারা যতই দুর্বল হয়ে পড়ুক তবুও তারা এখনো শহরের একমাত্র শক্তি। ইসরায়েলের বিরুদ্ধে লড়তে এক হচ্ছে কি সৌদি আরব, হিজবুল্লাহ? মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ সৌদি আরবের প্রতি অতীতের বিরোধ ভুলে সামনে এগোনোর আহ্বান জানিয়েছেন। শুক্রবার সৌদি আরবকে অতীতের বিরোধ ভুলে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট তৈরি করার আহ্বান জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাইম কাসাম। একই সঙ্গে রিয়াদের সাথে সম্পর্ক ভালো করার প্রস্তাবও দেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, 2016 সালে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো শিয়া হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। সাম্প্রতিক মাসগুলোতে রিয়াদ, ওয়াশিংটন এবং লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর প্রতিদ্বন্দ্বীদের সাথে যোগ দিয়ে লেবাননের সরকারকে চাপ দিচ্ছে এই গোষ্ঠীটিকে নিরস্ত্র করার জন্য। শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে কাসেম বলেন, আঞ্চলিক শক্তিগুলোর উচিত হিজবুল্লাহ নয় বরং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের জন্য প্রধান হুমকি হিসেবে দেখা। এ সময় রিয়াদের সাথে সম্পর্ক সংস্কারের প্রস্তাব দেন তিনি। কাসেম আরো বলেন, আমরা আপনাকে আশ্বস্ত করছি যে হিজবুল্লাহ অস্ত্রগুলো লেবানন, সৌদি আরব বা বিশ্বের অন্য কোনো স্থান বা সত্তার দিকে নয় বরং ইসরায়েলি শত্রুর দিকে তাক করা হয়েছে। তিনি বলেন, আমরা যাতে ইসরায়েলের মুখোমুখি হতে পারি এবং তাকে দমন করতে পারি। হিজবুল্লাহর উপর চাপ প্রয়োগ করলে তা ইসরায়েলের জন্য লাভজনক হবে। সূত্র রয়টার্স। ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে সৌদি আরবকে পাশে পাওয়া যাবে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। গতকাল শুক্রবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এ সময় তিনি এই সপ্তাহের শুরুতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির কৌশলগত পারস্পরিক সহায়তা চুক্তির ওপর জোর দেন। ভারতের সঙ্গে যুদ্ধে সৌদি আরব পাকিস্তানের পাশে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে পাকিস্তানের জিও টিভিকে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, হ্যাঁ অবশ্যই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। ন্যাটো চুক্তির 5 নম্বর অনুচ্ছেদের সঙ্গে এর তুলনা টেনে খাজা আসিফ বলেন, ওই অনুচ্ছেদে বলা হয়েছে সমষ্টিগত প্রতিরক্ষার কথা, অর্থাৎ এক সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক আক্রমণকে জোটের সবার উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। তবে পাকিস্তানের মন্ত্রী জোর দিয়ে বলেন, সৌদি আরবের সঙ্গে এই চুক্তি আক্রমণাত্মক নয় বরং প্রতিরক্ষামূলক। আবারও ন্যাটোর সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, যদি সৌদি আরব বা পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন চালানো হয় আমরা যৌথভাবে প্রতিরক্ষা করব। এই চুক্তি কোনো আগ্রাসনে ব্যবহারের ইচ্ছে নেই বলে রয়টার্সকে জানান খাজা আসিফ। তিনি বলেন, কিন্তু যদি কোনো পক্ষ হুমকির মুখে পড়ে তাহলে স্পষ্টতই এই ব্যবস্থা কার্যকর হয়ে উঠবে।
তিনি আরো নিশ্চিত করেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সৌদি আরবের ব্যবহারের জন্য থাকবে, যদিও পাকিস্তানের ঘোষিত নীতি অনুসারে এই পারমাণবিক অস্ত্রগুলো কেবল ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য। খাজা আসিফ বলেন, এই চুক্তির অধীনে আমাদের সরঞ্জাম অবশ্যই তাদের জন্য থাকবে। তিনি আরো জানান, পাকিস্তান সব সময় তার পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দিয়েছে এবং কখনো কোনো নিয়ম লঙ্ঘন করেনি। এই চুক্তি অনুযায়ী পাকিস্তান এখন পারমাণবিক সুরক্ষা দিতে বাধ্য কিনা জানতে চাইলে এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে বলেন, এটি একটি সর্বাত্মক প্রতিরক্ষামূলক চুক্তি যা সব ধরনের সামরিক ব্যবস্থা অন্তর্ভুক্ত করে। এই সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রিয়াদ সফরের সময় এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা হলো, যে কোনো এক দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। চীনকে ঠেকাতে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে মরিয়া যুক্তরাষ্ট্র। চীনের কাছাকাছি হওয়ায় কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ দাবি করে বিমান ঘাঁটিটি ফিরে পেতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আফগানিস্তানে মার্কিন হস্তক্ষেপ মানবে না বলে জানিয়েছে চীন। 2021 সালের তালিবান সরকার ক্ষমতা নেয়ার পর আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হয় মার্কিন সেনা। মাত্র কয়েকদিনে নিজেদের তল্পা গুটিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান তারা। এ সময় কাবুলের দক্ষিণে অবস্থিত কৌশলগত বাগরাম ঘাঁটিও ছাড়তে হয় তাদের। কয়েক বছর পার হওয়ার পর আবারও সেই বাগরাম বিমান ঘাঁটি নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চ থেকেই বাগরাম ঘাঁটি ফিরে পেতে তোড়জোড় শুরু করেছে ট্রাম্প প্রশাসন। গত বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বিমান ঘাঁটিটি পুনরায় ফিরে পেতে চেষ্টা চলছে বলে নিজেই জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন থেকে কাছাকাছি হওয়ায় কৌশলগত কারণে অনেক গুরুত্বপূর্ণ দাবি করে কোনো বিনিময় ছাড়াই তালেবানের কাছে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি ছেড়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্পের এই পরিকল্পনাকে ভালোভাবে নিচ্ছে না চীনও। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, আফগানিস্তানের ভবিষ্যৎ ও নিয়তি নির্ধারণের অধিকার শুধুই আফগান জনগণের হাতেই থাকা উচিত। তিনি আরো বলেন, আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে চীন সম্মান করে। আফগানিস্তানের ভবিষ্যৎ আফগান জনগণের হাতে থাকা উচিত। আমি জোর দিয়ে বলতে চাই, এই অঞ্চলে উত্তেজনা ও সংঘাত উস্কে দেওয়া মেনে নেওয়া হবে না। সূত্র আনাদুল এজেন্সি। ভারতের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন এনে প্রথমে প্রতিবেশীদের দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা দলটির ইন্ডিয়ান ওভারসিজ চেয়ারম্যান স্যাম পিত্রোদা। তিনি জানান, বাংলাদেশ, পাকিস্তান বা নেপাল যখনই যে দেশে সফর করেছেন তখনই নিজের ঘরের মতো মনে হয়েছে, কখনোই বিদেশ বলে অনুভব হয়নি। পিত্রোদা আরো জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোতে সহিংসতা ও সন্ত্রাসবাদের সমস্যা থাকা সত্ত্বেও ভারতকে অবশ্যই পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ভারতের বার্তা সংস্থা IANS এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শুক্রবার তিনি এসব কথাই জানান। স্যাম পিত্রোদা বলেন, আমার অভিমত, ভারতের পররাষ্ট্রনীতিতে প্রথমে আমাদের প্রতিবেশীদের উপর নজর দেওয়া উচিত। আমরা কি সত্যিই আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারি? প্রতিবেশী দেশগুলো হয়তো খুবই ছোট, কিন্তু সকলেই আমাদের সহায়তা করছে। তারা সকলেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তাই তাদের সঙ্গে লড়াই করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই ওই দেশগুলো সহিংসতা এবং সন্ত্রাসবাদের সমস্যা রয়েছে, কিন্তু দিনের শেষে ওই প্রতিবেশী দেশগুলোতেও একটা সাধারণ জিন পুল রয়েছে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোতে সফর নিয়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও মনমোহন সিং এর উপদেষ্টা পিত্রোদা আরো বলেন, আমি পাকিস্তানে গিয়েছি এবং আমাকে বলতেই হবে যে আমি আমার নিজের ঘরের মতোই অনুভব করেছি সেখানে। আমি বাংলাদেশে গিয়েছি, আমি নেপালেও গিয়েছি, সেখানেও আমার নিজের ঘরের মতোই অনুভব করেছে। আমার মনে হয় না যে আমি কোনো বিদেশি রাষ্ট্রে আছি। ওরা দেখতে আমার মতোই, ওরা আমার মতো করেই কথা বলে, ওরা আমার গান পছন্দ করে, ওরা আমার খাবার খায়। আমাদের অবশ্যই ওদের সঙ্গে শান্তি ও সম্প্রীতির বসবাস করতে শিখতে হবে। ইরানের পারমাণবিক ইস্যু সমাধানে একটি যৌথ উদ্যোগ নিয়েছে রাশিয়া ও চীন।
খুব শিগগিরই এই উদ্যোগ উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ভিয়েনার আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ। এই সময় তিনি ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেন, তাদের পদক্ষেপ এই ইস্যুটিকে রাজনৈতিক রূপ দিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করেছে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA ও ইরানের মধ্যে সহযোগিতার মাত্রা ক্ষতিগ্রস্ত করেছে। মিখাইলের এই মন্তব্য এমন সময় এলো যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 2015 সালের পরমাণু চুক্তি, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন JCPOA নামে পরিচিত, অনুযায়ী ইরানের উপর থেকে উঠিয়ে নেওয়া নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে ভোটাভুটির প্রস্তুতি নিচ্ছে। আর ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তথাকথিত স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করার পক্ষে চাপ দিচ্ছে। তাদের অভিযোগ, ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। JCPOA এর বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া অনুযায়ী কোনো পক্ষ যদি দাবি করে ইরান চুক্তি ভঙ্গ করেছে, তাহলে তারা 2006 থেকে 2010 সালের মধ্যে গৃহীত নিরাপত্তা পরিষদের 6টি পূর্ববর্তী প্রস্তাব পুনর্বহালের দাবি করতে পারে। তবে ইরান বলছে ইউরোপীয়রা এই প্রক্রিয়া সক্রিয় করতে পারে না, কারণ তারাই প্রথম চুক্তি ভঙ্গ করেছে। 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর ক্ষতিপূরণ দিতে তারা অস্বীকৃতি জানিয়েছিল। সূত্র মেহের নিউজ। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সিনাইতে মিশরের ট্যাঙ্ক, হেলিকপ্টার আর সেনা কুচকাওয়াজ। ইসরায়েল সীমান্তে মোতায়েন অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র। মিশর কি শিগগিরই যুদ্ধ ঘোষণা করবে? ইসরায়েলের আক্রমণে ক্ষতিগ্রস্ত কিন্তু অপরাজিত হামাস। ইসরায়েলের বিরুদ্ধে লড়তে এক হচ্ছে কি সৌদি আরব হিজবুল্লাহ? ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে সৌদি আরব। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ইস্যুতে ট্রাম্পকে কড়া বার্তা চীনের। হুঁশ ফিরছে দাদাদের, ভারতকে অবশ্যই পাকিস্তান বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, দাবি কংগ্রেস নেতার। ইরানের পরমাণু ইস্যুতে যৌথ উদ্যোগ নিচ্ছে চীন রাশিয়া। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।